ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটেছিল 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে। 712 খ্রিস্টাব্দ থেকে 1757, প্রায় 1000 বছরেরও বেশি মুসলমানদের শাসনে ছিল এই ভারতবর্ষ। মুসলমানদের শাসনে আসার পরে এই ভারতবর্ষে যে হিন্দু রাজা দাহির তার পতনের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। তো সেখানে একটি চমৎকার ঘটনা আছে, দেখবেন যে সেই ভারতবর্ষ মুসলমানদের বিজয়ের পরে সেখানে হিন্দুদের যে স্থাপনা ছিল একটা স্থাপনাও কিন্তু ধ্বংস করেনি। এটা ইতিহাস। 1000 বছর শাসন করবার পরেও সেখানে বিভিন্ন ধর্মের লোকেরা একেবারে মিলেমিশে সেখানে সহ অবস্থান নেই ছিল। সেই ভারতবর্ষে আমরা যদি দেখি যে এই 712 খ্রিস্টাব্দের পরে মুসলিম শাসনের অবসান ঘটে 1757 সালে ব্রিটিশদের ভারতবর্ষ দখলের মধ্য দিয়ে। এরপরে তারা 200 বছর শাসন করে। 200 বছর শাসনের পরে আবার 1947 সালে ভারতবর্ষ আবার স্বাধীন হয় ব্রিটিশদের কবল থেকে। এরপরে আপনারা জানেন যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন ভারতবর্ষ স্বাধীন হয় পাকিস্তান এবং ভারত। তো সেখানে এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের দুইটি অংশ নিয়ে একটি দেশ হয় এবং ভারতের ভিতরে আরেকটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেটার নাম আমরা অনেকে ভুলে গিয়েছি। সেটি ছিল হায়দ্রাবাদ। তারা বলেছিল যে আমরা কোনো অংশের সাথে যাব না, আমরা নিজেরাই স্বাধীন থাকবো এবং তাদের সেই স্বাধীনতা তারা অক্ষুণ্ণ রাখবার চেষ্টা করেছিলেন। কিন্তু 1984 সালে সেই স্বাধীনতাকে খর্ব করা হয়। সেই হায়দ্রাবাদকে ভারত গিলে ফেলে। সেই মুসলিম শাসক মুসলিম অধিকৃত সেই হায়দ্রাবাদ, সেটির অস্তিত্ব কিন্তু এখন আর নেই। তো এই আমাদের যে বাংলাদেশের যে ভূখণ্ড পূর্ব পাকিস্তান, এটি 1971 সালে স্বাধীনতার পর থেকেই ভারত চেয়েছিল সেই হায়দ্রাবাদের মতো এই দেশটাকেও গিলে ফেলার জন্য। আজকে এটি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আমাদের দেশে যারা বিগত দিনে 71 সালের পরে যারা দেশ শাসন করেছেন, মাঝে মাঝে যারা কিছু শাসন এসছে, যারা সর্বশেষ এই বিগত 16 বছর দেশকে শাসন করেছিলেন, তারা আরেকবার এর আগে ক্ষমতায় এসেছিলেন, তারা আমাদের এই স্বাধীন বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করবার জন্য তাদের সাথে যেসব চুক্তি করেছিলেন, সেই চুক্তিগুলো আমরা যদি দেখি তাহলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হবে যে আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের হাতে বিকিয়ে দিয়েছিলেন। তো এটি এই শাসক যদি আর কিছুদিন টিকে থাকতো তাহলে দেখতে পারতেন যে বাংলাদেশের যে স্বাধীন অস্তিত্ব এটি আর টিকে থাকতো না। সুতরাং সেখান থেকে এদেশের ছাত্র জনতার নেতৃত্বে এদেশে একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা, অনেকে বলে আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, অনেকে বলে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করেছি। আমরা যেটাই বলি, এটা কি বিপ্লব বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, গণ অভ্যুত্থান বলি, যাই বলি না কেন, এটি তো সত্য যে এদেশ থেকে ভারতের তাবেদার আধিপত্যবাদ বিদায় নিয়েছে। এখন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা স্বরূপ, এটি আমাদের আলোচনার বিষয়। এখন আমরা সেই ভারতের সংখ্যালঘুদের উপরে নির্যাতনের স্বরূপটা যদি দেখি, এখন আমাদের কাছে পরিষ্কার, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রতিদিন দেখি যে ভারতের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করা হচ্ছে। তো আরেকটি দেশ, আলাদা দেশ হওয়ার পরে আমরা সেখানে কি করতে পারি, আমাদের কি করণীয় আছে, আমাদের সেটি এখন চিন্তা করা দরকার। অনেকগুলো প্রস্তাব এখানে এসেছে। তো আমার মনে হয় যে এই আলোচনার মধ্য দিয়ে আমাদের প্রধান অতিথি অনেকগুলো মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। ভারত যারা শাসন করছেন তাদের কাছে এই মেসেজটি দিতে চেষ্টা করেছেন যে সেখানে যারা সংখ্যালঘু রয়েছে, অন্যান্য মুসলিম সহ যে সংখ্যালঘু রয়েছে, তাদের নিরাপত্তা বিধান রাষ্ট্রের দায়িত্ব, ভারতের দায়িত্ব, সেই দায়িত্বটি তারা পালন করবেন। সেটি যদি পালন না করেন তাহলে আমাদের দেশের 18 কোটি মুসলমান আমরা রয়েছি, এই মুসলমানরা শুধু মুসলমানদের নিরাপত্তা বিধানের জন্য কাজ করে না, মুসলমানরা মানবতা প্রতিষ্ঠার জন্য, মানবিক অধিকার প্রতিষ্ঠানের জন্য সারা দুনিয়াতে কাজ করেছে অতীতে, এখনো সেই দায়িত্ব পালন করবে। যেখানে শুধু ভারতের মুসলমানদের উপরে যে নির্যাতন হচ্ছে, তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, শুধু এজন্যই কথা বলছে এটা নয়, সেখানে অন্যান্য কোন জাতির উপরে যদি এই তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হয় তাহলেও
মুসলমানদের দায়িত্ব তাদের পক্ষে কথা বলা, মুসলিমদের পক্ষে কথা বলা মুসলমানদের দায়িত্ব। সুতরাং সেই দায়িত্ববোধের জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই, অবিলম্বে যদি এই মুসলিমদের উপর যে নির্যাতন নিষ্পেষণ এটি বন্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ যেভাবে এর বিরুদ্ধে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, অচিরেই আজকে এই আমাদের প্রতিবাদটি শুধু আমাদের এই ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এই প্রতিবাদটি রাস্তায়, এই প্রতিবাদ তৈরি হবে এবং ভারতের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষ রাস্তায় নামবে। সেই সময় খুব কাছেই বলে আমরা মনে করি।